আসসালামু আলাইকুম। সালমান কম্পিউটার আপনাদের স্বাগতম। আমি আপনাদের অনলাইন ইনস্ট্রাক্টর মীর সরতাজ আলী পাওয়েল। আজকের এই ভিডিওতে আমি গত পর্বের ইনসার্ট ট্যাবের পর্বটিকে এই ভিডিওতে কন্টিনিউ করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ। আমাদের তারপরের টুলটি হলো হেডার। তো হেডার হলো আমাদের ডকুমেন্টের যে উপরের অংশটি থাকে তাকে হেডার বলা হয়। তাহলে আমি যদি এখানে কার্সারটি নিয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ হেডার লেখাটি আসছে। এখানে যদি আমি কার্সারটি নিয়ে যাই তাহলে এখানে দেখতে পাবেন যে অ্যাড এ হেডার লেখাটি আসছে। তা আমি যদি এখানে একটি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম অপশন চলে এসেছে। তা আমি জাস্ট উপরের এই ব্ল্যাঙ্ক অপশনটিতে ক্লিক করলাম। এখন আমার এখানে একটি লেখা আসছে, তো এটিকে আমরা জাস্ট ব্যাক স্পেস দিয়ে কেটে দিব এবং হোমে গিয়ে জাস্ট আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের লেখাটিকে সিলেক্ট করতে পারি। তা আমি যেহেতু হেডারের মধ্যে টাইটেল দিব তাই আমি এখানে এরিয়াল ব্ল্যাক লেখাটিকে সিলেক্ট করলাম, ফ্রন্ট স্টাইলটিকে সিলেক্ট করলাম। আপনার ইচ্ছা মতো আপনাদের সুবিধা মতো এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট আমার প্রতিষ্ঠানের নামটি দিচ্ছি, তারপর আমি লেখাটিকে একটু বড় করে দিলাম এবং এটিকে সেন্টারে করে দিলাম। তারপর আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সালমান কম্পিউটার লেখাটি চলে এসেছে। এবং এখানে একটি লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করি এই লেখাটির উপরে কার্সারটি, এই যে পয়েন্টারটি থাকবে এটি যাচ্ছে না। এবং যদি আমি এখানে ডবল ক্লিক করে দেন আমি তখনই উপরে এখানে আমি এডিট করতে পারবো লেখাটিকে। তা আপনারা যখন এই প্রতিষ্ঠানের ফর্মটি পূরণ করেছিলেন তখন উপরে হয়তো দেখেছিলেন উপরে আমাদের এই প্রতিষ্ঠানের নামটি লেখা ছিল। এই কাজটি কিন্তু এই হেডারের মাধ্যমে করা হয়েছিল। তা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে হেডারের ডকুমেন্টের উপরে কোনো কিছু লিখতে গেলে আমরা অবশ্যই সবসময় হেডার অপশনটিকে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু এভাবে একটু হালকা কিন্তু একটু ফেড অবস্থায় রয়েছে, কিন্তু এটি আমরা যেন এটিকে চিহ্নিত করতে পারি যে এটি হেডারের অংশ, এই জন্য লেখাটিকে এভাবে হালকা একটু ফেড করা রয়েছে। এটি যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের এখানে কোনো রকম ইফেক্ট পড়বে না। তো আমি যদি এখানে Ctrl+P যদি চেপে দেখি তাহলে দেখতে পাবেন যে আমরা বর্তমানে প্রিন্ট লেআউটে রয়েছি। তো প্রিন্ট লেআউটে এখানে দেখতে পাবেন যে এখানে সালমান কম্পিউটার লেখাটি আমাদের ডকুমেন্টে যেরকম দেখাচ্ছিল এখানে ঠিক সেরকম দেখাচ্ছে না, এখানে লেখাটি আগের মতো গাঢ় হয়ে রয়েছে। তা আমরা যেরকম প্রিন্ট করব লেখাটি ঠিক এখানে যেরকম দেখাচ্ছে ঠিক ওই রকম প্রিন্ট হবে। তো এটা কোনো ব্যাপার না, এটা শুধুমাত্র চিহ্নিত করার জন্য যে আমরা হেডারের মধ্যে লেখাটিকে লিখেছি, এই জন্য এই লেখাটিকে হালকা একটু ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা হয়েছে এবং এটিকে হালকা একটু ফেড করা হয়েছে। এবং আমরা যদি হেডারটিকে ডিলিট করতে চাই তাহলে জাস্ট ডবল ক্লিক করে এটিকে সিলেক্ট করে এখানে ব্যাক স্পেস দিয়ে আমরা এটিকে ডিলিট করতে পারি। আমাদের তারপরের অপশনটি হলো ফুটার। যেমনটি আমি বললাম হেডার হলো ডকুমেন্টের উপরের অংশ, ঠিক সেরকমই ফুটার হলো ডকুমেন্টের নিচের অংশ। তো ধরে নিন আমি এখন ফুটার যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমি ফুটারে ক্লিক করে জাস্ট এখানে আমার ব্ল্যাঙ্ক ফুটারে ক্লিক করব। যা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ডকুমেন্টের সবচেয়ে নিচের অংশে রয়েছি। তা আমরা চাইলে আমাদের প্রতিষ্ঠানের নাম উপরেও দিতে পারি বা নিচেও দিতে পারি, এটি ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কোনখানে দিবেন। তো আমি উদাহরণস্বরূপ আবারও এখানে আমার প্রতিষ্ঠানের নামটি দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানের নামটি এখানে চলে এসেছে। এবং এটি আবারও যদি আমি প্রিন্ট লেআউটে গিয়ে দেখি, যদি এখানে আমি Ctrl+P যদি ক্লিক করে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সালমান কম্পিউটার লেখাটি চলে এসেছে। তারপর আমাদের পরের টুলটি হলো পেজ নাম্বার। পেজ নাম্বারের মাধ্যমে আমরা আমাদের পেজের মধ্যে নাম্বার অ্যাড করতে পারি। তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এখানে অনেকগুলো অপশন দেখাবে। তাহলে আমি যদি চাই যে আমার পেজ নাম্বার থাকবে পেজের একেবারে উপরে, তাহলে আমি টপ অফ পেজ সিলেক্ট করব এবং বটমে যদি থাকে, যদি আমি চাই যে মধ্যে থাকবে পেজের, তাহলে আমি বটম অফ পেজ সিলেক্ট করব। আবার আমি যদি চাই যে পেজ মার্জিনের কাছে এই নাম্বারগুলো থাকবে তাহলে আমি ইচ্ছা মতো আমার এখানে নাম্বারগুলো সিলেক্ট করতে পারবো। আবার আমি যদি চাই পেজ মার্জিনের এখানে যদি আমার নাম্বারটি থাকবে তাহলে এটাই আমি সিলেক্ট করব। তো আমি আমার সুবিধা মতো আমার টপ অফ পেজ অপশনটিকে সিলেক্ট করলাম, দেন প্লেন নাম্বার 1 এটিকে আমি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি কিন্তু বর্তমানে হেডারে রয়েছে এবং সবসময় এই নাম্বারটি কিন্তু হেডারেই থাকবে, কারণ যে বই বা ডকুমেন্ট থাক না কেন সেখানে নাম্বার সবসময় উপরের দিকে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি প্রথম পেজ হওয়ায় এখানে 1 নাম্বারটি চলে এসেছে। এবং আমি যদি এইভাবে যদি কয়েকটি পেজ নেই তাহলে এখানে দেখতে পাবেন অটোমেটিক সে নাম্বারগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন যেমনটি এখানে 18 নাম্বার চলে এসেছে, অর্থাৎ আমার এখানে সর্বোচ্চ পেজ 18টি রয়েছে। তাহলে আমরা পেজ নাম্বারের মাধ্যমে আমাদের পেজের মধ্যে নাম্বার অ্যাড করতে পারি।
তারপরে টেক্সট বক্সের মাধ্যমে আমরা আমাদের এখানে বিভিন্ন রকম টেক্সট ক্রিয়েট করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি চাইলে আমি চাচ্ছি যে আমি আমার ডকুমেন্টের সাইডে একটি প্যানেল আকারে একটি টেক্সট বক্স ক্রিয়েট করব। ধরুন আমি এখানে কোনো কিছু একটি ব্যাখ্যা করছি, তো আমরা চাইলে এটিকে ইউজ করতে পারি। অথবা আমরা যদি আমাদের পছন্দের ডিজাইন না পাই তাহলে আমরা চাইলে ইচ্ছামতো একটি টেক্সট বক্স নিজেও নিয়ে নিতে পারি। যেমন এখানে আমি টেক্সট বক্সে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে ড্র টেক্সট বক্স। তাহলে আমি যদি এখানে একটি টেক্সট বক্স ড্র করি তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে ইচ্ছামতো সাইজ অনুযায়ী আমি এখানে আমার টেক্সট বক্সটি নিতে পারবো এবং এটিকে আমি চাইলে বড় ছোটও করতে পারবো। যদি আমি একটি উদাহরণ দেই, আমি ইনসার্টে গিয়ে শেপ থেকে একটি শেপ নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই শেপের উপরে কিন্তু লেখার কোনো রকম অপশন নেই, অর্থাৎ আমরা চাইলে কিন্তু এখানে আমরা এখন বর্তমানে কোনো কিছু লিখতে পারবো না। তাই আমি ইনসার্টে গিয়ে জাস্ট টেক্সট বক্স নিয়ে ড্র এ টেক্সট বক্সে ক্লিক করলে আমি এখানে একটি সুবিধা মতো মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে আমি একটি টেক্সট বক্স আনতে পারবো। তো এখানে আমি কোনো কিছু ইচ্ছা মতো কোনো কিছু একটি লিখলাম। এখন আমি আবার চাচ্ছি যে এটির ব্যাকগ্রাউন্ডটিকে আমি সাদা না রেখে আমি এটিকে ট্রান্সপারেন্ট রাখবো। তো আমি এখানে জাস্ট কোণার মধ্যে রাইট ক্লিক করে বা এখানে যে কোনো জায়গায় রাইট ক্লিক করে এখানে জাস্ট আমি ফিলে গিয়ে নো ফিল দিব। নো ফিলে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আমি যে লেখাটি লিখেছি এটির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এই লেখার পিছনে ব্যাকগ্রাউন্ডটিকে আমি দেখতে পাচ্ছি। তো আমাদের তারপরের টুলটি হলো কুইক পার্টস। এই টুলটি বা এই অপশনটিকে খুব একটা ব্যবহার করা হয় না। এটার মধ্যে তেমন কিছু নেই, শুধুমাত্র এটার মধ্যে আগে থেকে বানানো কিছু কিওয়ার্ডস রয়েছে বা কিছু লেখা রয়েছে যেগুলোকে আমরা ইউজ করতে পারি। যেমন এটিকে দিলে এটি এখানে চলে আসবে। এটিকে আপনারা চাইলে ইউজ করতে পারেন বা এটা ইউজ করা কোনো ম্যান্ডেটরি না। তো আমি এটিকে স্কিপ করতেছি। আমাদের তারপরের অপশনটি হলো ওয়ার্ড আর্ট। তো আমরা ওয়ার্ড আর্ট সম্পর্কে আগেও জেনেছি হোমের মধ্যে, তা এখানেও নতুন করে জানার কিছু নেই। তাও আমি জাস্ট দেখাচ্ছি, একটি উদাহরণ দিয়ে দেখাই যে যদি আমি এখানে ওয়ার্ড আর্টের মধ্যে যদি এটি সিলেক্ট করে যদি যে কোনো কিছু যদি আমি লিখি, আমার বর্তমানে বাংলা লেখা রয়েছে, তো আমি এটিকে সিলেক্ট করে যদি আমি এখানে কোনো কিছু লিখি তাহলে আমার লেখাটির কালার চেঞ্জ হবে বা লেখাটির একটি আলাদা ইফেক্ট তৈরি হবে। তো আমি চাইলে এখান থেকে আমার লেখাটির ইফেক্ট আলাদাও রাখতে পারি। আমি যতবার এখানে ক্লিক করবো এটি চেঞ্জ হবে। তো আমরা চাইলে ওয়ার্ড আর্টের মাধ্যমে আমাদের লেখার ইফেক্ট দিতে পারি। তো তারপরে অপশনটি হলো ড্রপ ক্যাপ। তো আমরা অনেক নিউজ পেপারে দেখে থাকি যে কোনো লেখার শুরুতে বা কোনো একটি লাইনের শুরুতে বা কোনো একটি প্যারার শুরুতে প্রথম অক্ষরটি বড় করে লেখা থাকে। তো আমরা চাইলে এই ড্রপ ক্যাপের মাধ্যমে সেই লেখাটিকে এরকমভাবে লিখতে পারি, আমাদের লেখাটিকেও ওভাবে লিখতে পারি। তো ধরুন আমি এখানে লিখলাম হোয়াট ইজ এমএস ওয়ার্ড। তো আমি এখন চাইলে আমার এই লেখাটিকে এই ডাব্লুটিকে চাচ্ছি যে আমি এইভাবে ঠিক যেভাবে নিউজ পেপারে লেখা থাকে ঠিক সেভাবে আমি লিখব। তা আমি জাস্ট এটিকে সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ডাব্লুটি আমাদের অনেক বড় হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এখানে আমাদের জায়গা মতো অথবা আমরা মার্জিনের কাছাকাছি এটিকে ইউজ করতে পারি। তা আমি জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন নিউজ পেপার যেরকম লেখা থাকে ঠিক সেরকমই এখানে লেখাটি চলে এসেছে। আমাদের তারপরে টুলটি হলো সিগনেচার লাইন। তো ধরে নিন আমি কোনো একটা ডকুমেন্ট লিখলাম, ওর এন্ডের মধ্যে আমি যদি কোনো ডকুমেন্ট শেষ করি, মানে সেই ডকুমেন্টটাকে শেষ করি, ওর পরে আমি কোনো কিছু লিখবো না, তার শেষে কিন্তু আমি এই সিগনেচার লাইনটিকে দিতে পারি। তাহলে আমি একটি সিগনেচার লাইন অ্যাড করতে গেলে আমাকে প্রথমে সিগনেচার লাইনে ক্লিক করতে হবে এবং এখানে মাইক্রোসফট অফিস সিগনেচার লাইনে ক্লিক করলে আমার এখানে একটি সিগনেচার সেটআপের একটি বক্স খুলে আসবে। তো আমি চাইলে এখানে আমি আমার নাম দিতে পারি। যদি আমি এখানে আমার নাম দিই মীর সারতাজ আলী, তারপরে আমি এখানে দিলাম ইনস্ট্রাক্টর, তারপরে আমি এখানে আমার ইমেল আইডিটা দিলাম। তাহলে এখানে আমার সবগুলো ইনফরমেশন দেওয়া শেষ। এখন যদি আমি ওখানে ওকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে সেই সিগনেচার বক্সটি চলে এসেছে বা এক্স চিহ্নটার দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে এই ডকুমেন্টে এই সিগনেচারের পরে আর কোনো লেখালেখি করা হবে না। তো আমরা সিগনেচার লাইনের মাধ্যমে আমাদের ডকুমেন্টের মধ্যে অর্থাৎ আমরা ডকুমেন্টের শেষে একটি সিগনেচার বক্স তৈরি করতে পারি। তো আপনারা চাইলে এই সিগনেচার লাইন এই অপশনটিকে ইউজ করতে পারেন আপনাদের ডকুমেন্টের শেষে। আমি কখনো ইউজ করি না, কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। তারপরে টুলটি হচ্ছে আমাদের ডেট অ্যান্ড টাইম। তো এটির নাম শুনে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে ডেট অ্যান্ড টাইম এখানে অ্যাড করতে পারবো। তো আমি চাচ্ছি যে এই জায়গাটাতে আমি আমার ডেট অ্যান্ড টাইম এখানে অ্যাড করব। তো এখানে বিভিন্ন রকম ফরম্যাট দেখা যাচ্ছে। তো আমি এখানে চাইলে আমি বিভিন্ন ফরম্যাটে আমার ডেট অ্যান্ড টাইম
দিতে পারি এখানে। তো অ্যাজ ইট ইজ আমি আমার উপরে ফরম্যাটটিকে সিলেক্ট করে এখানে ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডেটটি চলে এসেছে। আমাদের তারপরে টুলটি হলো অবজেক্ট। অবজেক্টের মাধ্যমে আমরা আমাদের অন্য সফটওয়্যারের মধ্যে থাকা কোনো কিছু বা কোনো কাজ আমরা এখানে চাইলে আনতে পারবো। তা আমি অবজেক্টে ক্লিক করলাম। এখন অবজেক্টের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অবজেক্টের মধ্যে ক্লিক করলে এখানে আমাদেরকে সফটওয়্যারের নাম দেখাবে। তো আমি জাস্ট বিটম্যাপ ইমেজ মানে আমাদের যে মাইক্রোসফট পেইন্ট রয়েছে সেই সফটওয়্যারটি ওপেন করলাম এখানে ওকে করে। তারপর ধরে নিন আমি উদাহরণস্বরূপ একটি ইউটিউবের আইকন বানাচ্ছি। তো এখানে উদাহরণস্বরূপ আমি একটি ইউটিউবের লোগো বানালাম এবং আমি যদি এটিকে ক্রস করি, ক্রস বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোগোটি চলে এসেছে। তো অবজেক্টের মাধ্যমে আমরা কোনো কিছু আমাদের অন্য সফটওয়্যারে রাখা থাকলে সেটিকে আমরা এখানে আনতে পারি। তো আমাদের তারপরে টুলটি হলো ইকুয়েশন। যদি আমরা আমাদের ওয়ার্ডের মধ্যে কোনো রকম ম্যাথমেটিক্যাল কাজ করে থাকি বা অথবা কোনো রকম ম্যাথমেটিক্যাল রিলেটেড কাজ করি তখন আমাদের এই ইকুয়েশন টুলটির দরকার পড়ে। তো ইকুয়েশনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম গণিতের সূত্র বানাতে পারি। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বিল্ট ইন ইকুয়েশন রয়েছে। আমরা আমাদের সুবিধা মতো এখান থেকে ইকুয়েশন নিতে পারি অথবা আমরা এখান থেকে আরও অনেক ইকুয়েশন রয়েছে যেগুলো আমরা চুজ করে এখানে আমাদের কাজ করতে পারি। অথবা যদি আমাদের এখান থেকেও যদি আমরা ইকুয়েশন না পাই তাহলে আমরা এখানে ইনসার্ট নিউ ইকুয়েশনে গিয়ে নিজের মতো করে ইকুয়েশন তৈরি করতে পারবো, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের তারপরের অপশনটি হলো সিম্বল। আমরা বিভিন্ন সিম্বল অ্যাড করতে পারি আমাদের ডকুমেন্টে এই সিম্বল অপশনটির মাধ্যমে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সিম্বল রয়েছে যেগুলো আমরা আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। ধরুন আমি এখানে একটি পেন্সিলের সিম্বলকে ইনসার্ট করতে চাচ্ছি অথবা আমি ব্যবহার করতে চাচ্ছি, তাহলে আমি পেন্সিলের সিম্বলটিতে জাস্ট আমার পয়েন্টারটি নিয়ে গিয়ে এখানে একটি ক্লিক করব এবং ইনসার্ট বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমানে পেন্সিলের সিম্বলটি রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা উইকিপিডিয়া থেকে শুরু করে সিম্বল পর্যন্ত বিস্তারিতভাবে জানলাম। যদি আপনাদের মধ্যে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো সলভ করার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।